রাজধানীতে একদিনেই বাস চাপায় 2 স্কুল ছাত্রী নিহত। প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ। আর সোনালী গর্তন বাইরে কেন সোনালী ঘরে ফিরে যায় না? আমরা তারা ভালোবাসি, বুক দিয়া আলগে রাখতে চাই। যে ড্রাইভার মারছে তারও সুবিচার চাই, যাতে ওর শাস্তি হয় আর যাতে এইভাবে আমাদের আর কারো সড়কে মুড়তে না হয়। নিয়ম ভাঙার প্রবণতার কারণেই বাড়ছে দুর্ঘটনা। অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা হচ্ছে অসুস্থ প্রতিযোগিতার জন্য, বিশেষ করে আমাদের বাসে ড্রাইভারদের প্রশিক্ষণ না থাকার কারণে বেশিরভাগ দুর্ঘটনাগুলি ঢাকা সিটিতে ঘটে থাকে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বন্ধে ডক্টর ইউনুস ইস্যুতে হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র, জানালেন প্রধানমন্ত্রী। একটা ব্যাংকের এমডির পদে থাকা না থাকার উপর থ্রেটও করা হয়েছে, যেটা না হলে পদ্মা সেতু টাকা বন্ধ হবে। ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনকারী এসআই মাসুদ সাময়িক বরখাস্ত। আইনি সহায়তা দেওয়ার ঘোষণা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির। দ্বিতীয় দফা বিশ্ব ইজতেমায় তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল, চলছে জিকির আজকার, কাল আখেরি মোনাজাত। আজ ভোজ্য তেলের দাম কমার কথা থাকলেও কার্যকর হয়নি ভোক্তা পর্যায়ে। 2-1 দিনের মধ্যে প্রভাব পড়বে খুচরা বাজারে, আশা বিক্রেতাদের। এবং একের পর এক দুর্ঘটনার পরও রাজধানীতে থেমে নেই ঝিল ও খালের ওপর ঘর বানিয়ে বসবাস। কর্তৃপক্ষের দায়িত্বহীনতাকেই দুষছেন বিশ্লেষকরা। রাজধানীতে একদিনেই বেপরোয়া গাড়ি চাপায় নিহত হয়েছে 2 স্কুল ছাত্রী। সকালে স্কুলে যাওয়ার পথে হাইকোর্টের সামনে রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় মৃত্যু হয় সাবিহা আক্তার সোনালীর। সে জেএসসি পরীক্ষায় A+ পেয়ে 9ম শ্রেণীতে উন্নীত হয়েছিল। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এই ঘটনার প্রতিবাদে নিহতের সহপাঠীরা প্রায় 2 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। কঠিন বিচার নেই। আর সোনালী গর্তন বাইরে কেন সোনালী ঘরে ফিরে যায় না? আমরা তারা ভালোবাসি, বুক দিয়া আলগে রাখতে চাই। এ কান্না সন্তানহারা এক মায়ের। উচ্চাশা ছিল মেধাবী মেয়েটিকে উচ্চশিক্ষিত করবেন, তবে সব স্বপ্ন মুহূর্তেই কেড়ে নেয় ঘাতক বাস। অশিক্ষিত লোকেরা যাতে ড্রাইভিং লাইসেন্স না পায় আর নেশা যাতে বন্ধ করে গাড়ি চালায়, এইটার ব্যবস্থা যেন সরকার করে। সরকারের কাছে আমার এইটাই একটা অনুরোধ, যে আমার এই ধরনের মেধাবী ছাত্রীদের নিয়ে জোরে না পড়ে। জেএসসিতে A+ পেয়ে 9ম শ্রেণীতে ভর্তির পর শনিবার সকালে প্রথমবারের মতো ক্লাসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় সাবিহা আক্তার সোনালী। হাইকোর্টের সামনে রাস্তা পার হওয়ার সময় গাবতলীগামী 8 নম্বর বাস চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খবর পেয়ে প্রতিবাদে রাস্তায় নেমে আসেন বেগম রহিমা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সহ তার বন্ধুরা। যে ড্রাইভার মারছে তারও সুবিচার চাই, যাতে ওর শাস্তি হয় আর যাতে এইভাবে আমাদের আর কারো সড়কে মুড়তে না হয়। আমরা এটাই চাই যে আমরা সাবিহা আপুর মতো আর কোনো আপুকে হারাইতে চাই না। সে এবারও GPA 5 পেয়েছে, জেএসসি পরীক্ষায় গোল্ডেন 5 পেয়েছিল। আসলে অকালে একটা মেধাবী মেয়ে ধরে গেল আর কি। প্রায় 2 ঘন্টা রাস্তা অবরোধ করায় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। ঘাতক যে ড্রাইভার, সেই ড্রাইভারকে আমরা আটক করব। আমরা যেহেতু বাসটি আটক করেছি, বাসের নাম্বার আছে আমাদের কাছে, সেই গাড়িটিকে চালিয়েছিল, আমরা সেই কাউন্টারে থেকে তার ড্রাইভারের নাম ঠিকানা নিব, সেখান থেকে আমরা ড্রাইভারকে আটক করব। মামলা হবে, মামলা ঘটনা ঘটেছে, মামলা তো অবশ্যই হবে। আশেপাশে গুরুত্বপূর্ণ সরকারি অফিস ও আবাসিক এলাকা থাকায় ঘটনার পর আবারও মৎস্য ভবন মোড়ে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি জানান স্থানীয়রা। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। এদিকে দুর্ঘটনায় সাবিহা আক্তার সোনালীর মৃত্যুর 7 ঘন্টা পর শাহবাগ মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারায় খাদিজা আক্তার নামে আরেক স্কুল ছাত্রী। স্বজনরা জানায় নিহত খাদিজা বিকেলে তার ভগ্নিপতির সঙ্গে শাহবাগের শিশু পার্ক থেকে বাসায় ফেরার পথে রাস্তা পার হচ্ছিল। এ সময় যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাস চালককে আটক করেছে পুলিশ। বন্ধুরা প্রাইমারি থেকে পিএসসি পাস করছিল, এবার A+ পাইছিল আর কি। ক্লাস 6 ভর্তি আমি তার ভগ্নিপতি শেষে বাঁচছিলাম বাসা বেড়ানোর জন্য আর কি। সিগন্যাল ছিল পড়া, সাইডে জায়গাটা খালি ছিল,
এটা লোকাল বাস আইসে আমি সামনে আমার ছেলেকে নিয়ে পার হয়েছি, কিন্তু আমার ওয়াইফ আর আমার শালি পিছনে ছিল আর কি। তো সে তো আসলে শহরে থাকে না, সে হয়তো সাইডে ছিল যে বাস লোকাল বাসটা আইসে তাকে মাইরা দিছে আর কি। এদিকে ময়মনসিংহের গৌরীপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অন্তত 12 জন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় দুপুর 1টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কের গঙ্গাশ্রম এলাকায় ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 জন মারা যান। এই ঘটনায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। এদিকে আহতদের মধ্যে 3 জনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীতে প্রতি বছর ঘটছে কমপক্ষে 2000 সড়ক দুর্ঘটনা। বুয়েটের পরিসংখ্যানে পাওয়া গেছে এমন তথ্য। গবেষকরা বলছেন ট্রাফিক আইন না মেনে রাস্তায় চলাচলের কারণেই বাড়ছে পথচারীর মৃত্যুর সংখ্যা। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন চালক, যাত্রী, পথচারী এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সবার মধ্যেই রয়েছে নিয়ম ভাঙার এ প্রবণতা। দুর্ঘটনা কমাতে মোটরযান আইন সংশোধন করে শাস্তি আরও বাড়ানোর পরামর্শ ঢাকা মহানগর পুলিশের। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। শনিবার কয়েক ঘন্টার মধ্যে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় প্রমাণ করে সড়কগুলো কতটা অনিরাপদ। যানজটে বেশিরভাগ সময় কাটলেও চলন্ত গাড়িগুলোর মধ্যে দেখা যায় অশুভ প্রতিযোগিতা। এছাড়া লেন না মেনে চলাচলের কারণেও ঘটছে দুর্ঘটনা। যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান অনুযায়ী 2015 সালে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত হয়েছেন কমপক্ষে 700 জন। প্রতিযোগিতামূলক চলাচল করতে গিয়ে এই গাড়িগুলি অনেক সময় ফিটনেস না থাকার কারণে, ড্রাইভারদের প্রশিক্ষণ না থাকার কারণে বেশিরভাগ দুর্ঘটনাগুলি ঢাকা সিটিতে ঘটে থাকে। বুয়েটের গবেষণা মতে গত কয়েক বছরে রাজধানীতে পথচারীরাই সবচেয়ে বেশি দুর্ঘটনার শিকার হন। 12 মাসে 2000 অ্যাক্সিডেন্ট, তাহলে স্ট্যাটিস্টিক্সে কিন্তু বেশ, এটাতেও যদি আমরা চিন্তা করে দেখি এটাও কিন্তু আশঙ্কাজনক। ঢাকা শহরের ক্ষেত্রে যদি জ্যামটাকে রিমুভ করতে পারি, এটাকে যদি একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা যেত, যে মানুষের সংখ্যা কম, গাড়ির সংখ্যাও কম, তাহলে কিন্তু জ্যাম, অ্যাক্সিডেন্ট সবকিছু কিন্তু কম হতো। ঢাকা মহানগর পুলিশের মন্তব্য, আইন প্রয়োগ করেও রাস্তা পারাপারে অনিয়ম, সংকেত না মানা, ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতি ও অনির্ধারিত জায়গায় যাত্রী ওঠানামা বন্ধ করা সম্ভব হচ্ছে না। অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা হচ্ছে অসুস্থ প্রতিযোগিতার জন্য। বিশেষ করে আমাদের বাসগুলো হলো একটা রুটে ধরেন 15-20টা কোম্পানি গাড়ি চলে, তখন এক কোম্পানি আরেক কোম্পানিকে সাইড দিতে চায় না, তাকে রাস্তা বন্ধ করে দাঁড়ায় থাকে। আবার অন্য কোম্পানি গাড়ি তাকে ক্রস করে সামনে যাইতে চায়। সুপারিশ আমরা সরকারের কাছেও রেখেছি যে মোটরযান অধ্যাদেশের যে জরিমানাগুলো আছে এগুলা পরিমাণগুলো বৃদ্ধি করা। গবেষকদের মন্তব্য, আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি পথচারীদের নিরাপদ চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত করা জরুরি। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে না রাখলে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দেওয়ার সরাসরি হুমকি এসেছিল যুক্তরাষ্ট্রের কাছ থেকে। একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানী শিল্পকলা একাডেমিতে কাজী মাহবুবুল্লাহ স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কোনো হুমকি বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারবে না। দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, গুণীজনদের সম্মাননা দেয়া সহ 1978 সাল থেকে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড করে আসছে বেগম জেবুন্নেসা এবং কাজী মাহবুবুল্লাহ ট্রাস্ট। এরই ধারাবাহিকতায় সাংবাদিক সাহিত্যিক আনিসুল হক, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, বিজ্ঞানী ডক্টর হাসিনা খান এবং শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর একে আজাদ চৌধুরীকে এবছর সম্মাননা জানালো সংগঠনটি। পদক বিতরণ করে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রসারে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগকেও এগিয়ে আসার আহ্বান জানান। বলেন, তাহলে উপকৃত হবে সমাজ। সবাই যার যার নিজ এলাকায়, নিজের দেশের স্কুলগুলিতে এরকম মাল্টিমিডিয়া ক্লাসরুম আরো গড়ে তোলার জন্য তারা কিন্তু সহযোগিতা করতে পারেন। যারা বিত্তবানরা আছেন তারাও এগিয়ে আসবেন, যাতে আমাদের দেশের দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষা নিতে পারে, বিদেশে যেতে পারে, আরো উচ্চতর ডিগ্রি আনতে পারে এবং দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে পারে। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে অনেক প্রতিবন্ধকতা আছে, আর তা অতিক্রম করতে তার প্রধান শক্তি হলো সততা। কোনো এক বিশেষ ব্যক্তিত্বের একটা ব্যাংকের এমডির পদে থাকা না থাকার উপর আমাকে সরাসরি থ্রেটও করা হয়েছে। আমেরিকার অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে সরাসরি বলেছেন, যেটা না হলে
পদ্মা সেতু টাকা বন্ধ হবে, এরকম কথা সরাসরি আমাকে শুনতে হয়েছে। অনেকেই অনেক কিছু লিখে টিকে নানাভাবে আমাদের মানসিকভাবে দুর্বল করতে চেয়েছেন। আমি সবসময় বিশ্বাস করি সততাই শক্তি। আমার সে আত্মবিশ্বাস আছে বলেই আমরা আজকে তা করতে পেরেছি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার বন্ধেও চাপ ছিল, বড় জায়গার টেলিফোন ছিল, কিন্তু দেশকে অভিশাপ মুক্ত করতে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। পুলিশি নির্যাতনের শিকার সিটি কর্পোরেশন কর্মকর্তা বিকাশ চন্দ্র দাসের অবস্থা এখনো আশঙ্কাজনক। আর ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির শারীরিক অবস্থা কিছুটা ভালো হলেও আতঙ্ক, ভয় সারাক্ষণ তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। অপরাধ করে পার পেয়ে যাওয়ায় পুলিশি নির্যাতনের ঘটনা বাড়ছে বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এদিকে ব্যাংক কর্মকর্তার উপর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত SI মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। শাতিলা শারমিনের রিপোর্ট। বৃহস্পতিবার শেষ রাতে দায়িত্ব পালনকালে যাত্রাবাড়ির মীর হাজিরবাগে নির্মম পুলিশি নির্যাতনের শিকার হন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাস। শুক্রবার বিকেল থেকে রাজধানীর ল্যাবেড হাসপাতালের ICUতে আশঙ্কাজনক অবস্থায় আছেন তিনি। শনিবার সকালে তাকে দেখতে ল্যাবেডে আসেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। সেখানে উক্তি করা হয়েছে যে জানিস না মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। উদ্ধত্তের চরম পর্যায়ে গেলে শুধুমাত্র মুক্তি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য করতে পারে। দায় মুক্তির একটা ভাব যেন তাদেরকে গ্রাস করেছে। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তার কাছে আমি অনুরোধ করব, এই দুজনের ক্ষেত্রে অন্তত পক্ষে আপনি দৃষ্টান্ত রাখুন এবং প্রমাণ করুন যে আইন সকলের জন্য সমভাবে প্রযোজ্য হবে। এদিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নষ্ট করে বা দেশের বাবুর্দি নষ্ট করে এইসব পুলিশের আমি বিচার চাই। এদিকে 9 জানুয়ারি পুলিশি নির্যাতনের শিকার ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বি এখনো ভুলতে পারছেন না সেই রাতের নির্মমতার স্মৃতি। ভয়, শঙ্কা, আতঙ্কে সারাক্ষণই কুঁকড়ে আছেন তিনি। চিকিৎসক জানালেন, চরম মানসিক ও শারীরিক নির্যাতনই এ সমস্যার কারণ। জীবন মৃত্যুর একটা আশঙ্কা, আমার কি হবে, আমার ভবিষ্যৎ কি হবে, অথবা আমি কি আগেও বেঁচে থেকে আসতে পারবো কিনা, এই ধরনের একটা ঝুঁকি বা স্ট্রেস তার এই মানসিক রোগের কারণ। এখানে আমরা বলি যে সাডেন, আনপ্রেডিক্টেবল, লাইফ থ্রেটেনিং একটা সিভিয়ার ট্রমা, ওনার স্লিপ ডিস্টারবেন্সটা এবং রিএক্সপিরিয়েন্স অফ দ্য ট্রমাটিক ইভেন্ট, যে থটটা বারবার আসছিল, এছাড়া মাথা ব্যথাটা বেশি ছিল, অস্থিরতা বোধটা বেশি ছিল এবং সারাক্ষণ সে কান্না করছিল যে আমার কি হবে, আমার কি হবে। শনিবার সকালে টঙ্গীর ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক জানান, দোষ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাসপেন্ড করা হয়েছে। তদন্ত আসার পরে আমরা যেটা পাবো তদন্তের ফলাফলের ভিত্তিতে তদন্ত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা তদন্তে 2টি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। তদন্ত কমিটি শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। পুলিশি নির্যাতনের শিকার ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বি সহ আরও যারা এ ধরনের ঘটনার শিকার হয়েছেন তাদের সবাইকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তার নেতৃত্বে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একটি প্রতিনিধি দল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে দেখতে যান। এ সময় তিনি বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যকে চাকরিতে বহাল রেখে বা সাময়িক বরখাস্ত করে তদন্ত সঠিকভাবে চলতে পারে না। পাশাপাশি একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানান ব্যারিস্টার মাহবুব। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বির যে তার অভিজ্ঞতা বর্ণনা করলো, পুলিশ কীভাবে তার সঙ্গে বিহেভ করলো, আজকে তার জীবন সংকটাপন্ন হয়ে গেছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে। পুলিশের গ্রেপ্তার না করে, চাকরি থেকে সাসপেন্ড না করে পুলিশ যে তদন্ত করবে সে তদন্ত নিরপেক্ষ হতে পারে না। আমরা দাবি করছি সুপ্রিম কোর্টের পক্ষে থেকে এ ব্যাপারে জুডিশিয়াল একজন হাইকোর্টের মাননীয় বিচারপতির সমন্বয়ে তদন্ত কমিটি করা হোক এবং এই ব্যাপারে যথাযথ তদন্তকারী ব্যবস্থা করার সুপারিশ করুক। সন্ধ্যার সময় আরো থাকছে। দূষণ আর নিরাপত্তাহীনতায় কাজে আসছে না তুরাগ তীরের 10 কিলোমিটারের পায়ে হাঁটা পথ। মঞ্চমালায় সমন্বিত উদ্যোগের তাগিদ BIWT-এর।
আওয়ামী লীগ কখনো দল ভাঙার রাজনীতি করে না। বিএনপির ভুল সিদ্ধান্তের কারণে 20 দলীয় জোট ভেঙে যাচ্ছে। দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অত্যাধুনিক আইসিইউ ইউনিট উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এসব কথা বলেন। আওয়ামী লীগ কোনোদিনও কোনো দল বা জোট ভাঙার চেষ্টা করে না, করার প্রশ্নই ওঠে না। আমরা রাজনীতি করি, গণতন্ত্রে বিশ্বাস করি, জনগণ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে। তবে তাদের নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি আছে নিজেই, আমার মনে হয় যে কিছুটা হলেও বেকায়দা পরে তাদের জোটে এখন ভেঙে যাচ্ছে। তা আমাদের কারণে নয়, খালেদা নিজের কারণেই এটা ভেঙে যাচ্ছে। দেশে ক্ষমতাসীন ও তাদের সহায়ক শক্তি ছাড়া আর কারো কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে যুব জাগপা আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। সরকারকে দম্ভ ছেড়ে আলাপ আলোচনার মাধ্যমে নির্দলীয় নির্বাচনের ব্যবস্থা করারও তাগিদ দেন তিনি। সিটি কর্পোরেশনের কর্মকর্তা তাকে নিগৃহীত করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তাকেও একইভাবে নিগৃহীত করা হয়েছে। এবং এই দম্ভোক্তি করেছে পুলিশ যে মাছের রাজা হচ্ছে ইলিশ আর দেশের রাজা হচ্ছে পুলিশ। আজকে এই রাষ্ট্র একটা সম্পূর্ণভাবে একটা নিরাপত্তা রাষ্ট্রে, সিকিউরিটি স্টেটে পরিণত হয়েছে। কারো কোনো অধিকার নেই এখানে, অধিকার একমাত্র যারা ক্ষমতায় আছে তাদের এবং তাদের যন্ত্রগুলো। বারবার বলছি যে আসুন এই দাম্ভিকতা পরিহার করুন, একটি আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা নির্বাচন দিন, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। জঙ্গিবাদের মদতদাতাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশের অগ্রগতি রুখতে জঙ্গিবাদের মাধ্যমেই এদেশকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী। আইএসের সৃষ্টি কারা করেছে? এই আল কায়দার সৃষ্টি কারা করেছে? লাদেনের সৃষ্টি কারা করেছে? যারা এদের সৃষ্টি করেছে তারাই জঙ্গিবাদ দমনের নামে, আইএস দমনের নামে আজকে মুসলিম দেশগুলোকে আজকে ধ্বংস করছে। আজকে বাংলাদেশটাকেও তারা জঙ্গিবাদ সন্ত্রাসের দেশ হিসাবে পরিণত করে বাংলাদেশের প্রতিও তাদের এই সমস্ত শক্তির লোলুপ দৃষ্টি বাংলাদেশের দিকে তাদের। যারা এই অপশব্দের জন্ম দেয় তাদের বিরুদ্ধে, যারা এদেরকে বাংলাদেশে এদেরকে যারা নার্সিং করে, এদেরকে যারা মদত যোগায়, তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলি। আজকে যারা ইমাম সাহেব আছেন, মসজিদের খতিব যারা আছেন, প্রতি জুম্মার দিন আপনাদের বয়ান করা, এই সমস্ত ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, তার থেকে মানুষকে নির্মুক্ত করা। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে লাখো মুসল্লির জিকির আজকারে মুখরিত টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দান। খিত্তায় খিত্তায় চলছে দ্বীনি শিক্ষার আলোচনা, আলেমদের বয়ান আর ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে চলছে দিনের কার্যক্রম। কাল আখিরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা। ইজতেমা ময়দান ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন তোহা খান তামিম। প্রচার করো যদি আল্লাহর একটি বাণীও হয়, ইসলাম ধর্মের এই নির্দেশনা ধারণ করেই জমায়েতে এসেছেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি। দ্বিতীয় পর্বের এই আয়োজনে ঢাকা সহ 16টি জেলার মানুষ অংশ নিয়েছেন, যেখানে ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি মুসল্লিদের মূল উদ্দেশ্য। মনের যে খারাপ যে উদ্দেশ্য যে এটা চলে যাবে এবং আমরা প্রত্যেকে এক ভাইকে মেনে চলতে পারবো। দলাদলি হানাহানি নাই, সকলে একত্রে আসে এখানে নামাজ পড়তেছে, এখান থেকে শিক্ষা নিয়ে তাতে এই শিক্ষাটা সারা বিশ্বে ছড়াই দিতে পারে। পরিবেশটা আলহামদুলিল্লাহ এখানে খুবই ভালো, এরকম ভাবে কেউ সাথে কেউ ধাক্কাধাক্কি হইতেছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতে পারে এবং আল্লাহ তাআলার হুকুম মানতে পারে, সবাই ভাই ভাইয়ের মতো আমরা চলতে পারি। স্রষ্টার প্রতি পূর্ণ আত্মসমর্পণের বাণী মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে দেশের মঙ্গল কামনা করেছেন অংশগ্রহণকারীরা। তোমার জন্য দোয়া করছে, সমস্ত বিশ্ব মানবতার জন্য দোয়া করছে। এগুলো যদি আমরা মানি, এসব আমাদের রাষ্ট্রের কাজেও উন্নত হবে, ধর্মের কাজেও উন্নত হবে, আইন শৃঙ্খলা ভালো হয় এবং সবাই যেন ভালোভাবে থাকতে পারি এবং সবাই যেন মিলেমিশে থাকতে পারি। এদিকে ইজতেমায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পৃথিবীতে শান্তিকামী মানুষের কাছে ইসলাম সবসময় শান্তির ধর্ম হিসেবে পরিচিত। ঈমান, আখলাক আর ইসলামের সেই সুমহান বার্তার দীক্ষা নিতেই মুসলিমরা প্রতি বছর জড়ো হন এই তাবলিগ জামাতে। রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে মুসল্লিরা সারা দেশে ছড়িয়ে পড়বেন তাদের দাওয়াতি কাজে। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। এদিকে ইজতেমায় মুসল্লিদের সুবিধার্থে টঙ্গী থেকে জয়দেবপুর স্টেশন রোড থেকে মীরের বাজার সহ বিভিন্ন সড়কে আজ মধ্যরাত থেকে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুনুর রশিদ। সকালে টঙ্গী স্টেশন রোড এলাকার অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমে সাংবাদিকদের তিনি একথা জানান। মুসল্লিদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা আজ মধ্যরাত থেকে
টঙ্গী থেকে জয়দেবপুর, স্টেশন রোড থেকে মিরের বাজার এবং স্টেশন রোড থেকে কামারপাড়া হয়ে আশুলিয়া পর্যন্ত রাস্তা যান চলাচল করতে আমরা দেব এবং যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, মুসল্লিদের চলে না যাবে, ততক্ষণ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। সন্ধ্যার সময় আরো থাকছে। 3 ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব 19 দলকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশের যুবারা। শেষ ম্যাচে 16 রানের জয়। একের পর এক দুর্ঘটনার পরও রাজধানীতে বেড়েই চলছে ঝিল, খাল আর জলাশয়ের ওপর বানানো ঘরে মানুষের বসবাস। ভালো মানের বাসার ভাড়া সামর্থ্যের বাইরে থাকায় ঝুঁকি নিয়ে এসব বাড়িতে বাস করছেন তারা। বিশ্লেষকরা বলছেন, কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণেই দিন দিন বেড়ে চলছে এরকম ঝুঁকিপূর্ণ বসতবাড়ি। অবশ্য দ্রুত বিকল্প বাসস্থানের ব্যবস্থা করে ঝুঁকিপূর্ণ বসতঘর উচ্ছেদ করার আশ্বাস কর্তৃপক্ষের। সাইদুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। রাজধানীর রামপুরা ঝিল পার। হঠাৎ করেই গত বছরের 15 এপ্রিল পানির নিচে দেবে যায় ঝিলের উপর বানানো দোতলা একটি টিন শেড বাড়ি। প্রাণ হারায় 12 জন। ঘটনার পর আলোচনায় আসে রাজধানীতে ঝিল, খাল বা নদী দখল করে যারা ঝুঁকিপূর্ণ বাড়ি নির্মাণ করে ভাড়া দিচ্ছেন তাদের উচ্ছেদের বিষয়টি। কিন্তু থেমে নেই ঝুঁকিপূর্ণ বসবাস। অভিযোগ রয়েছে স্বল্প আয়ের মানুষের সামর্থ্যহীনতাকে পুঁজি করে এসব বাসা ভাড়া দিচ্ছেন প্রভাবশালীরা। অন্যদিকে সামর্থ্যের অভাবে জীবন ঝুঁকি নিয়ে বাস করছেন ভাড়াটিয়ারা। গরিবের সংসার কি করবো, আমরা তো আর বিল্ডিং এ থাকতে পারি না, তাই আমরা এই জায়গায় থাকি কম পয়সা ভাড়া দেয়া। প্রশাসন তো এই সম্বন্ধে কোনো কিছু বলে না, আইসা চলে যায়। ঝুঁকিপূর্ণ হলে কি করবো, আমাদের জন্য ভালো। নগর পরিকল্পনাবিদরা বলছেন, দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর দায়িত্বহীনতার কারণেই প্রতিনিয়ত ঘটছে এরকম দুর্ঘটনা। আমরা যদি ভূপ্রকৃতি না মেনে কোনো না কোনোভাবে বসবাস করার জন্য অনুমোদন দিই, অথবা রাষ্ট্র যদি অবৈধভাবে কতগুলো হুডলাম রাজনৈতিক পান্ডা ওই সমস্ত জায়গায় 1 তলা 3 তলা 5 তলা বস্তি বানিয়ে সেগুলি ভাড়া দিচ্ছে, আমরা দেখেও না থাকার ভান করি, তাহলে কি দুর্ঘটনা ঘটবে না? এটি মূলত দায়িত্বহীনতা, জবাবদিহিতাহীন একটি গভর্নেন্স আমাদেরকে এই অবস্থার মধ্যে নিয়ে ঠেলে দিচ্ছে। আর সিটি কর্পোরেশন ও রাজুক বলছে, সমস্যা সমাধানে কম খরচে স্বল্প আয়ের মানুষের জন্য বিকল্প বাসস্থানের কথা ভাবছেন তারা। 30% লোককে যদি আমি রিসেটেলমেন্ট বা পুনর্বাসন করতে যাই, তাহলে সরকারের পক্ষে রাতারাতি সম্ভব না। সেই কারণে আমরা ঝুঁকিপূর্ণ ভেবেও অনেক সময় উদাসীনতার পরিচয় দেয় যে ঠিক আছে, মানুষ কষ্ট করে বসবাস করছে ঝুঁকির মধ্যে, জীবনের তাগিদে। হাজারো সমস্যা রয়েছে। সক্ষমতার দিক থেকে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে আছি। এই সক্ষমতা অর্জন করার জন্য আমাদের বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। বিশ্লেষকদের মতে, শহরে মানসম্মত আশ্রয়স্থল নেই এমন মানুষের সংখ্যা প্রায় 40 লাখ। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। গবেষণার নামে অসত্য তথ্য প্রচার করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান টিআইবি দেশের অর্থনীতির ক্ষতি করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিকেলে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, যারা দেশের বিরুদ্ধে প্রচারণা চালায় তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। বাংলাদেশের তৈরি পোশাকের বিরুদ্ধে লোক আছে, টিআইবি আমাদের এই গ্রোয়িং সেক্টরের বিরুদ্ধে তারা মতামত দিয়েছে। টিআইবি একটা অর্গানাইজেশন যে বাংলাদেশের কোনো ভালো কাজ তারা দেখে না। বাংলাদেশের একটা অর্জনকে টিআইবি গবেষণার নামে ম্লান করে। কি সুন্দর ইন্ডাস্ট্রি, এখন সব কোম্পানি ইন্ডাস্ট্রি, চমৎকার। সেই মুহূর্তে টিআইবি একটা কথা বলে দিল, যাতে আমাদের এক্সপোর্ট বিদেশে ক্ষতি হয়। তাহলে আমাদের এক্সপোর্ট যদি ক্ষতি হয়, তাহলে লাভ হবে কার? লাভ হবে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী তাদের। টিআইবি কে অর্থ দিয়ে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী তারা এগুলি লেখায়। আসলে এদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আজ থেকে লিটার প্রতি 5 টাকা কমে ভোজ্য তেল বিক্রির কথা থাকলেও 2-1টি ছাড়া বেশিরভাগ কোম্পানিরই তেল বিক্রি হচ্ছে আগের দামে। কিছু কিছু পাইকারি দোকানে নতুন দর কার্যকর হলেও খুচরা বাজারে 2-1 দিনের মধ্যেই ভোজ্য তেলের নতুন দামের প্রভাব পড়তে শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন বিক্রেতারা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমায় বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে শনিবার থেকে লিটার প্রতি 5 টাকা কমে তেল বিক্রির কথা থাকলেও রাজধানীর পাইকারি বাজারে শনিবার দুপুর পর্যন্ত অধিকাংশ কোম্পানিরই তেল আগের দামে বিক্রি হতে দেখা গেছে। একমাত্র আমার তীর কোম্পানিতে আজকে আমাদের মাল অর্ডার দিয়েছে, ওরা 5 টাকা লিটারে কমে দিয়েছে। আগে ছিল 760 টাকা, এখন কাছে 435 টাকা। তো প্রতি লিটারে 5 টাকা কমছে। আর অন্যান্য কোম্পানি এখনো কোনো কোম্পানির লোক আমাদের কাছে এখনো আসে না। সিদ্ধান্ত অনুযায়ী কয়েকটি কোম্পানি তাদের তেলের দর কমালেও খুব দ্রুত অন্যান্য কোম্পানির দর কমানো উচিত বলে মত ক্রেতাদের। আমার মনে হয় পেয়েছি, কারণ আমি এর আগে তীর সয়াবিন তেল 5 লিটার কিনতাম
অ্যাটলিস্ট 470 টাকা, এখন আজকে কিনলাম 440 টাকায়। খুচরা বাজারে সময় লাগবে, আরো সময় লাগবে, এত তাড়াতাড়ি তো ওরা কমাইব না। এদিকে কোম্পানি থেকে নতুন দর কার্যকর করলেই ভোক্তা পর্যায়ে সেই দামে ভোজ্য তেল বিক্রি করা হবে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। রবিবার আছে, কালকে থেকে যদি ডিউ কাটে ওই মাল যদি আসে, নতুন মাল আসে আর কি কমে দামে, তাহলে পাওয়া যাবে কি, তাহলে আমরা মনে করেন যে রবিবার থেকে বা সোমবার থেকে বিক্রি করতে পারবো। আমরা এখন তো ওই মাল কোম্পানি থেকে পাইনি, ঠিক আছে, আমরা পাইলে অবশ্যই ওই দামে বিক্রি করবো। নতুন দর পুরোপুরি কার্যকর হলে ক্রেতাদের 5 লিটারের প্রতি বোতল সয়াবিন তেল কিনতে হবে কোম্পানি ভেদে 435 থেকে 455 টাকায়। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দূষণ আর নিরাপত্তাহীনতার কারণে পুরোপুরি কাজে আসছে না তুরাগ তীরের 10 কিলোমিটার পায়ে হাঁটা পথ। এলাকায় নদী দখল বন্ধ করে ভ্রমণ ও বিনোদনের জন্য এ পথ নির্মাণ করে বিআইডব্লিউটিএ। স্থানীয় জনগণের অভিযোগ, নদী দখল বন্ধ করা গেলেও দূষণ বন্ধে কোনো উদ্যোগই কাজে আসছে না, তাই এর ব্যাপক ক্ষতিকর প্রভাব পড়ছে জনজীবনে। অবশ্য বিআইডব্লিউটিএর মন্তব্য, মন্ত্রণালয়গুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া দূষণ বন্ধ সম্ভব নয়। মিজানুর রহমান কবিরের আরও একটি রিপোর্ট। সন্ধ্যার পরেই অন্ধকারে ছেয়ে যায় তুরাগের দুতীর। তখন পাশের লোকালয়ের আলোর উপর নির্ভর করে চলতে হয় পথচারীদের। অভিযোগ রয়েছে, এ সময় ছিনতাই সহ অন্যান্য অপরাধ বেড়ে যাওয়ায় লোকজনের চলাফেরা কমে যায়। অথচ সন্ধ্যার আগ পর্যন্ত বেশ লোক সমাগম থাকে পুরো এলাকা জুড়ে। তাদের দাবি, রাতের বেলা ব্যায়াম সহ অন্যান্য কাজে এ পথটি ব্যবহারের প্রয়োজনীয়তা থাকলেও তা সম্ভব হয় না। সন্ধ্যার পরে নিরাপত্তা বাড়তি নাই, যেমন পুলিশের কোনো আনাগোনা নাই, মহিলারা তো সন্ধ্যার পরে আর বাইরে দিতে চায় না। আমরা নিঃশ্বাস নিতে পারি না, বাতাস নিতে পারি না, দূষিত বাতাস নিতেছে, স্বাস্থ্যের জন্য সমস্যা। শুধু নিরাপত্তাই নয়, তুরাগের বড় সমস্যা দূষণ। টঙ্গী, উত্তরা সহ আশপাশের এলাকার শিল্প কারখানা ও আবাসিক এলাকার বিভিন্ন বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে নদীতেই। 5টা-7টা ড্রেন আছে, সব ড্রেন নদী মধ্যে নামে, বিচের পানি সহ এদিকে আরো বেশি আছে। অনেক অসুস্থ মানুষও মন ভালো করার জন্য এখানে আসে, সেই সুস্থ বোধটা পায় না, যেই নোংরা আর দুর্গন্ধের জন্য। বিআইডব্লিউটি এর মন্তব্য, দূষণ রোধে অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা বন্ধ করতে হবে। ঢাকা সিটি কর্পোরেশন, ওয়াসা, ডেস্কো এবং যে স্থানীয় প্রশাসন এবং সর্বোপরি পরিবেশ মন্ত্রণালয় এবং এই সবাইকে মিলে পানি সম্পদ মন্ত্রণালয়, সবাইকে নিয়েই কিন্তু কাজগুলোকে সমন্বিতভাবে করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সবার সম্পৃক্ততা থাকলে আমি মনে করি যে খুব তাড়াতাড়ি আমাদের এই দূষণটাও নিয়ন্ত্রণ হয়ে যাবে। আর এখানে পুলিশ প্রশাসনের সাথে আমরা টহলের ব্যবস্থার জন্য আমরা একটা রিকোয়েস্ট করতে পারি অবশ্যই। কর্তৃপক্ষ জানান, নদী দখল বন্ধে তুরাগ, বালু, বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীর তীরে পর্যায়ক্রমে কমপক্ষে 50 কিলোমিটার পায়ে হাঁটা পথ নির্মাণ করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা বিআইডব্লিউটিএ। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 16তম দিন আজ। এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী ফয়সাল মোর্শেদ। মেলার খবর জানতে চলে যাব তার কাছে। ফয়সাল, যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসরের এই প্রাঙ্গণে এবং আজকে মেলার 16তম দিন এবং তার উপরে আজকে সরকারি ছুটির দিন হওয়ায় প্রচুর পরিমাণ দর্শকের সমাগম হয়েছে বাণিজ্য মেলার প্রাঙ্গণে। প্রায় 34 একরের এই মেলা প্রাঙ্গণ কিন্তু দর্শকের সমাগমে পুরো পরিপূর্ণ হয়ে আছে এবং ক্রেতারা এতদিন ধরে যে অভিযোগ করে আসছিলেন তাদের দর্শনার্থীর তুলনায় তাদের বেচা বিক্রি খুব একটা হচ্ছিল না, কিন্তু আজকে তারা উল্টো কথা বলছেন। তারা বলছেন যে দর্শনার্থীর সাথে সাথে তাদের বেচা বিক্রির পরিমাণও কিন্তু অনেক বেড়েছে এবং সেই সাথে তারা বলছেন যে তারা মেলার দিন যত গড়াবে ঠিক তাদের বেচা বিক্রির পরিমাণ তত পরিমাণ বাড়বে এবং তারা তাতে অনেক বেশি পরিমাণ তারা সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া মেলায় যারা আসছেন আমরা তাদের সাথে কথা বলেছি, তারা মেলার পরিবেশ নিয়ে তাদের সন্তুষ্টির কথা প্রকাশ করেছেন এবং এছাড়া তারা একটা অভিযোগ বা পরামর্শের কথা বলেছেন, সেটা হচ্ছে মেলায় যারা মধ্যবয়স্ক রয়েছেন তারা বলছেন যে এই 34 একরের মেলা প্রাঙ্গণ তারা ঘুরে হাঁটতে হাঁটতে অনেক সময় তারা ক্লান্তি অনুভব করেন। সেই ক্ষেত্রে তারা যদি এখানে যদি বসার কোনো জায়গা থাকতো সেক্ষেত্রে তারা মাঝে মাঝে সেখানে গিয়ে তারা রেস্ট নিতে পারতেন। এছাড়া মেলার এই আয়োজন নিয়ে তেমন কিন্তু কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। তবে আজকের এই প্রচুর পরিমাণে দর্শনার্থী এসেছে এবং তাদের নিরাপত্তার ব্যাপারে আমরা নিরাপত্তা রক্ষীদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে সিসিটিভি ক্যামেরার সাথে সাথে এবং সিসিটিভি ক্যামেরা এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে মেলার নিরাপত্তা কিন্তু এখানে রক্ষা করা হচ্ছে এবং এখানে যদি কোনো ধরনের অভিযোগ পাওয়া যায় এবং সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নিরাপত্তা রক্ষীরা। তারা বলছেন যে এখানে অপরাধ করে কেউ কোনো ধরনের ছাড় পাবে না। আমরা মেলায় কিন্তু দেখেছি শিশু থেকে শুরু করে প্রায় সব বয়সী মানুষ এসেছে, এর মধ্যে তরুণদেরকে দেখেছি তারা প্রযুক্তি পণ্যের স্টলে তারা খুব বেশি পরিমাণ ঢু মারছেন এবং সেখানে তারা মোবাইল বা অন্যান্য যে ধরনের নতুন নতুন গ্যাজেটস আসছে তারা সেই সব দোকানে তারা দেখছেন এবং সেই জিনিসগুলো তারা পরখ করে দেখছেন এবং মেলার বিভিন্ন স্টলও কিন্তু দর্শনার্থীদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে নানান রকমের প্যাকেজ তারা
তারা ঘোষণা করছেন এবং তারা ছাড় দিচ্ছেন। তারা এছাড়া মেলায় কিন্তু আর কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। মেলায় আমরা বঙ্গবন্ধু স্টল দেখেছি এবং সেখানে জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কিন্তু নতুন প্রজন্মে যারা আছে তারা বঙ্গবন্ধুকে নিয়ে তারা দেখতে পাচ্ছেন। এছাড়া সবকিছু মিলিয়ে কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 21তম এবারের যে আসরটি চলছে সেই আসরটি একেবারেই জমজমাটভাবে চলছে। পারমিতা, এই ছিল আমার কাছে মেলার সর্বশেষ। পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোয় আবাসিক হোটেলে জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে 23-এ দাঁড়িয়েছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে 126 জনকে উদ্ধারের পাশাপাশি 4 বন্দুকধারীর সবাই নিহত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে এই হামলার দায় স্বীকার করেছেন আল কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেব জঙ্গি গোষ্ঠী। প্রত্যক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, শুক্রবার বুর্কিনা ফাসোর স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যার দিকে জাতিসংঘ কর্মকর্তাদের আবাসিক হোটেলের সামনে একটি রেস্টুরেন্টে হামলা চালায় বন্দুকধারীরা। এর পরপরই সেখানে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে। এ সময় 3-4 জন বন্দুকধারী 5 তলা হোটেলটিতে প্রবেশ করে। পরবর্তীতে জিম্মিদের উদ্ধারে শুক্রবার গভীর রাতে অভিযান শুরু করে সামরিক বাহিনী। দীর্ঘ প্রচেষ্টায় তারা সরকারের একজন মন্ত্রী সহ শতাধিক জিম্মিকে উদ্ধার করতে সক্ষম হয়। বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজ প্রসঙ্গ। 4 ম্যাচ সিরিজের প্রথমটিতে এগিয়ে থেকে দ্বিতীয় ম্যাচে কাল অতিথি জিম্বাবুয়ের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। সে লক্ষ্যে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিতে আজ অনুশীলনে মাঠে নামে দুদল। এদিকে বাংলাদেশের জন্য পরীক্ষা নিরীক্ষার এই ম্যাচে গুঞ্জন শোনা যাচ্ছে আগামীকাল অভিষেক হতে পারে পেসার আবু হায়দার রনির। সকালে খুলনার আবু নাসের স্টেডিয়ামে প্রথমে অনুশীলন করে এলটন চিগম্বুরের দল। অনুশীলন শেষে জিম্বাবুয়ে দলের নতুন ব্যাটিং পরামর্শক মারভান আতাপাত্তু সাংবাদিকদের জানান, নিজেদের মাটিতে বাংলাদেশকে হারানো বেশ চ্যালেঞ্জিং হলেও ভালো খেলার প্রত্যয় নিয়ে মাঠে নামবে তার দল। অন্যদিকে পরে দুপুরে একই মাঠে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং অনুশীলন করে মাশরাফি সাকিবরা। অনুশীলন শেষে টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান বলেন, নতুন বছরে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়েই খেলবে টাইগাররা। আমাদের সবসময় প্ল্যান থেকে ম্যাচ জেতার জন্য, আর বছরে প্রথম ম্যাচ জিতেছি ইনশাআল্লাহ, শুরু ভালো হয়েছে। তো অবভিয়াসলি এশিয়া কাপের উপরে এই সিরিজটা অনেক ইম্পর্টেন্ট। তো আমরা যদি 4টা ম্যাচ জেতার জন্য, নর্মালি আমি 3-এ করবো বা আমি 4-5-এ করবো, এটা কোনো ইয়ে নাই। টিম যখন যেটা চাবে, হয়তো যখন 3-এ যাবে 3-এ ব্যাটিং করবো, বা 5-6 জিততে চাই 5-6 ব্যাটিং করবো, এটা টিমের উপর ডিপেন্ড করে। ট্রাই অ্যান্ড ওয়ার্ক উইথ ড্যাভ। নিজেদের মাটিতে বাংলাদেশ দল যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে, তাই টাইগারদের বিপক্ষে ইতিবাচক ফলাফল করা চ্যালেঞ্জিং। তারপরও আশা করছি আমার দায়িত্ব নেওয়ার স্বল্প সময়ে ব্যাটিংয়ে উন্নতির ছাপ রাখবো। চ্যালেঞ্জ এন্ড উই আর প্লেইং আ ভেরি গুড সাইড। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব 19 ক্রিকেটের খবর। আগেই নিশ্চিত হয়েছে সিরিজ। এবার 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব 19 দলকে 16 রানে হারিয়ে হোয়াইট ওয়াশের স্বাদ পেল বাংলাদেশের যুবারা। টস জিতে আগে ব্যাট করে 7 উইকেটে 235 রান করে বাংলাদেশের যুবারা। জবাবে 1 বল বাকি থাকতেই 219 রানে গুটিয়ে যায় সফররত ক্যারিবীয়রা। চট্টগ্রামে আগে ব্যাট করতে নেমে দলীয় 36 রানেই জয়রাজ ও জাকিরের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় 83 রানে জাকির 24 রান করে বিদায় নেয়। অধিনায়ক মিরাজ ফিরেছেন রানের খাতা খোলার আগেই, তবে বিপর্যয়ের দিনে শফিউলকে সঙ্গে নিয়ে সেঞ্চুরি তুলে নেন সাইফ। শেষ পর্যন্ত সাইফের ক্যারিয়ার সেরা 107 ও শফিউলের 61 রানের সুবাদে 235 রানের স্কোর গড়ে টাইগার যুবারা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো করে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় 82 রানের জুটি গড়েন ইমলাক ও পোপ, কিন্তু পোপ 57 ও ইমলাক 38 রান করে আউট হওয়ার পর কিছুটা ভিত গড়ার চেষ্টা করেন কার্টি। শেষ পর্যন্ত কার্টি 42, জন 26 ও গুলি 23 রান করলেও তা জয়ের জন্য